ওকে, স্বাগত জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করব পর্যায় সারণী সম্পর্কে। এটা সম্ভবত সেকেন্ড লেকচার। চলো শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, আপনি দেখো। হুম তো আজকে আলোচনা টপিক হবে। টপিকটা কি হবে বলো দেখি। দেখো, ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাস থেকে কি করতে হবে বলো দেখি। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ওকে, ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব, ঠিক আছে। তো চলো প্রথমে পর্যায় বের করব। আচ্ছা, আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা রাখি, ঠিক আছে। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা রাখি। ওকে, বের করার নিয়ম। ওকে, ঠিক আছে। সো দেখো, চলো। তো পর্যায় কিভাবে বের করবা, চলো লিখে দিই। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসী, ইলেকট্রন বিন্যাসী। হ্যাঁ, কি করতে হবে বলো দেখি। সবচেয়ে বা সবচেয়ে, হ্যাঁ সর্বোচ্চ, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে কিন্তু মাথায় রাখবা, প্রধান শক্তি স্তর বা অরবিটে, অর্থাৎ এন এর মান প্রধান শক্তি স্তর। ওকে, অর্থাৎ এন এর নম্বর হলো কি বলতো, পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা, ঠিক আছে। ওকে, দেখো। তো এটাকে জাস্ট একটু সুন্দর করে বা সহজ ভাষায় ভাবে লেখা যায়। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বোচ্চ এন এর মানটাকে আমি কি বলবো বলো দেখি। সর্বোচ্চ যে এন এর মানটা পাবা কোন মোড়ে ইলেকট্রন বিন্যাস করবা। হ্যাঁ, তো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসে আহ শক্তি স্তরগুলো কিভাবে লিখি, এন এন ইন্টু এল, এন এল আকারে লিখি। ওকে, যেমন 2s, 3s, 3p, 4d, 4s, 5s এভাবে তো লিখি নাকি। তো প্রথমে কিসের মান থাকে বলতো, এন এর মান থাকে, পরেরটা এল এর মান থাকে, বুঝছো। এখানে বলি এন এর আকারে রূপান্তরিত হয়। সো এই যে এন এর মানের জন্য, বুঝছো, প্রথমে যেটা থাকে তাকে আমি এন এর মান বলি বা প্রধান শক্তি স্তর, মানে কি প্রধান শক্তি স্তর বলি, ঠিক আছে। সো এন এর মান যত, পর্যায় সংখ্যা তত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, সর্বোচ্চ শক্তি স্তর, স্তর বা এন এর মান যত, কি বলতো, এন এর মান যত, হ্যাঁ, পর্যায় সংখ্যা তত, পর্যায় সংখ্যা তত। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। চলো এটা এক্সাম্পল দেখি। দেখো, হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেন দেখো কত হবে বলো দেখি। হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1। ওকে, সো ইলেকট্রন বিন্যাস করো 1s1। তো এখানে দেখো তো, এর কিন্তু আর এটাই কিন্তু শেষ। ওকে, তো এখানে এন এর মান সর্বোচ্চ কত হবে, 1। 1 তার মানে পর্যায় সংখ্যা কত বড় দেখি, পর্যায় 1। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। সো দেখো এবার হিলিয়ামটা কত হয় তাহলে। হিলিয়াম, হিলিয়াম 2। হ্যাঁ, সো দেখো কি হবে, 1s2। ওকে, দেখো এখানে এন এর মান কত বড় দেখি, সর্বোচ্চ এন এর মান 1। সো আলটিমেটলি পর্যায় 1। ওকে, দেখো তারপরে সোডিয়াম, দেখো সোডিয়াম 11। সো এটা কত হয় বলতো, 1s2, 2s2, 2p, 6, 3s1। দেখো সর্বোচ্চ n ইকুয়াল টু কত বড় দেখি, n ইকুয়াল টু 3 সর্বোচ্চ। দেখো ম্যাক্সিমাম 1 আছে, 2 আছে, 3 আছে, তো ম্যাক্সিমাম n ইকুয়াল টু 3। সো আলটিমেটলি পর্যায় কত বড় তো, 3। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, চলো আরো এক্সাম্পল দেখি। হ্যাঁ, অক্সিজেন 8। তো দেখো 1s2, 2s2, 2p কত বড় দেখি, 4, ঠিক আছে। 4 4 8। সেখানে দেখো সর্বোচ্চ বা ম্যাক্সিমাম n ইকুয়াল টু কত বড় দেখি, n ইকুয়াল টু 4, সরি n ইকুয়াল টু 2। ওকে, তো পর্যায় কত বড় দেখি, 2, পর্যায় 2, ঠিক আছে।
তো দেখো চলো ফসফরাস দেখবো। ফসফরাস 15 কত হয়? 1:2, 2:2, 2p, 6, 3:2, 3p কত হয় বলতো? 3। ওকে, এখানে দেখো ম্যাক্সিমাম n ইকুয়াল টু কত হবে? 3। সো আলটিমেটলি পর্যায় হইতেছে 3। ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারছো হয়তো বা সর্বোচ্চ n এর মান যত তত সেটা হচ্ছে তোমার এর মান, পর্যায় সংখ্যা। ওকে, তো চলো এখন ক্রোমিয়াম, কপার, কপার 29। ঠিক আছে, তো আমরা কিন্তু কপার 29 ইলেকট্রন বিন্যাস জানতাম। কি বলো দেখি? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, দেন 4s আসে 3d। সো আলটিমেটলি কত থাকে বলতো? এখান থেকে 18টা আর থেকে তোমার 10টা, 11টা। সেখানে একটা দাও, এখানে 10টা দিবে। ওকে, সো এটা কিন্তু কপারই ইলেকট্রন বিন্যাস। সো দেখো এখানে ম্যাক্সিমাম n ইকুয়াল টু কত বলো দেখি? দেখো এখানে 3 আছে, এখানে 4। সো সর্বোচ্চ n হইতেছে n ইকুয়াল টু 4। তো দেখো এখানে পর্যায় কত হবে? পর্যায় 4। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আবার দেখো আয়রন, আয়রন 26। ঠিক আছে, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s, 3d। সো আলটিমেটলি 2, 6। ওকে, সো এখানে দেখো ম্যাক্সিমাম n কত বড় দেখি? সর্বোচ্চ n হইতেছে তোমার 4। সো আলটিমেটলি পর্যায় কত বড়? তো এটা 4। ওকে, তো যার n এর মান সর্বোচ্চ হবে, হ্যাঁ, তো সর্বোচ্চ n এর মানেই আমি পর্যায় সংখ্যা নির্দেশ করবে। ঠিক আছে, আশা করি পর্যায় বের করা তুমি বুঝতে পারছো। তো এটা কিন্তু কি গেল বলো দেখি? এটা হচ্ছে তোমার পর্যায় বের করার নিয়মটা চলে গেল। ঠিক আছে, আচ্ছা, আশা করি তুমি এটা পারবা। ওকে, চলো এখন গ্রুপ বের করার নিয়ম বুঝবো। গ্রুপ বের করার নিয়ম। ওকে, ঠিক আছে, গ্রুপ বের করার নিয়মটা পড়বো। ওকে, ওকে, ঠিক আছে। সো মাথায় রাখবা গ্রুপ বের করার 3টা নিয়ম আছে, বুঝছো? তো 1 নাম্বার নিয়ম দেখো। তো 1 নাম্বার নিয়মটা হচ্ছে তোমার দেখো, হুম, আচ্ছা, কোন মৌলের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, ওকে, বাইরের প্রধান শক্তি স্তরে, বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ এন, প্রধান শক্তি স্তর বা সর্বোচ্চ এন এর মান। ঠিক আছে, বাইরের বলতে সর্বোচ্চটা শক্তি স্তরে। ঠিক আছে, যদি শুধু এস থাকে, যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে। ঠিক আছে, শুধু এস অরবিটাল থাকে, এস অরবিটাল। ওকে, এগেইন বলি, বাইরের বাইরের যে শক্তি স্তরটা আছে, হুম, সেখানে যদি শুধুমাত্র এস থাকে, ওকে, এস এর সঙ্গে কিন্তু পি বা ডি থাকা চলবে না, শুধুমাত্র এস অরবিটালে থাকে। হুম, তো ওই এস, ওই কি হয় বলতো? ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, অরবিটালের ইলেকট্রন সংখ্যায় কি বলতো? গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। ওকে, সো এগেইন বলি, দেখো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র কি থাকে? এস অরবিটাল থাকে। ওকে, তো এরকম হলো দেখো, 2s2 সামথিং, 2p6, এরকম 3s2। তো দেখো এটা তাহলে তোমার কত নম্বর পর্যায়ে বলতো? দেখো n এর মান সর্বোচ্চ n হয়েছে 3। ওকে, সো পর্যায় 3। ওকে, দেখো এখন বলছে কি, গ্রুপ সংখ্যা কত হবে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করবা বাইরের প্রধান শক্তি স্তর মানে কি সর্বোচ্চ n এর মান, তো সর্বোচ্চ n এর মান কত? 3। তো 3 হওয়ার পর, হ্যাঁ, দেখো শুধু যদি এস অরবিটাল থাকে, দেখো 3 হচ্ছে তোমার সর্বোচ্চ শক্তি স্তর সংখ্যা। তো এখানে দেখো এস বাদে কি অন্য অরবিটাল আছে? হ্যাঁ, নাই। তার মানে দেখো শুধু যদি এস অরবিটাল থাকে, ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই কি বলবো? গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। তো দেখো এখানে এস ব্যতিরেকে কিন্তু 3 এর সঙ্গে 3p নাই বা 3d ও নাই। ওকে, তার মানে তুমি বলতে পারো এর গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালের গ্রুপ সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা যতটা, গ্রুপ সংখ্যা ততটা। সো এখানে দেখো কয়টা ইলেকট্রন আছে বলতো? 2টা। সো গ্রুপ সংখ্যা 2। ওকে, তো গ্রুপ কত হবে? গ্রুপ 2। ওকে, আশা করি বুঝতে পারছি। কিন্তু এটা এরকম দেখো, এখন 2s2, 2p6 হলো
3s2 হলো 3p6। তো এটা কি তাহলে তোমার হবে? দেখো এখানে বলছে যে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে। দেখো এখানে কিন্তু 3 বাইরের প্রধান শক্তি স্তর হলো 3 এবং 3 আল্টিমেটলি বুঝতে পারছো পর্যায় সংখ্যা 3। কিন্তু দেখো এখানে গ্রুপ কি এটাকে এই সূত্র কি ফলো করবে? না, এই সূত্রগুলো ফলো করবে না। তো এই সূত্রের মাঝে কি হয়ে যাচ্ছে বলো দেখি? শুধু শুধু p অরবিটাল থাকবে, বলো দেখি? শুধু শুধু s থাকতে হবে, ঠিক আছে? p বাই d থাকতে হবে, পারবে না, থাকবে। তো শুধু s থাকবে। তো এখানে দেখো s ও আছে, p ও আছে 3 এর সাথে, সো আলটিমেটলি এটা হবে না। তার মানে এটার জন্য কিন্তু অন্য নিয়ম। ওকে, ওকে, চলো ওই নিয়মটা করবো। তার আগে একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? সো দেখো এক্সাম্পলটা, এটা হচ্ছে সোডিয়াম 11। কত হয় এটা বলো দেখি? 1s2, 2s2, 2p6, 3s1। তো দেখো এখানে সর্বোচ্চ n ইকুয়াল টু কত বলো দেখি? 3। সো এটা হচ্ছে পর্যায় নাম্বার 3, পর্যায় 3। ওকে, দেন দেখো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা মানে সর্বোচ্চ শক্তি স্তর 3 এ জাস্ট s অরবিটাল আছে। তো এখানে দেখো এই সমস্ত ক্ষেত্রে কি হয় বলতো? যখন শুধুমাত্র s অরবিটাল থাকে, তো s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই গ্রুপ সংখ্যা নির্দেশ করে। সো গ্রুপ কত বলো দেখি? দেখো s অরবিটালে ইলেকট্রন আছে একটা, গ্রুপ সংখ্যা 1। তার মানে সোডিয়াম গ্রুপ 1 পর্যায় 3 এ অবস্থান করে, ঠিক আছে? তো এগেইন বলি, সোডিয়ামের অবস্থান কোথায় বলো দেখি? গ্রুপ 1 পর্যায় 3, ঠিক আছে? আশা করি বুঝছো। সো হাইড্রোজেনের জন্য হিসেব করো, হাইড্রোজেন 1। দেখো 1s1, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ প্রধান শক্তি স্তর 1, তো এখানে পর্যায় বলতে পারো 1। 1। আর দেখো এখানে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? 1। ওকে, আর 1 এর সঙ্গে কিন্তু শুধুমাত্র s আছে, সো বলতে পারো এর অরবিটাল সংখ্যা, সরি এর হচ্ছে গ্রুপ সংখ্যা s অরবিটালে ইলেকট্রন সংখ্যা সমান। তো দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। সো আলটিমেটলি দেখো এর গ্রুপ সংখ্যা কত? 1। ওকে, তো চলো পরবর্তীতে যাই। হুম, চলো ম্যাগনেসিয়াম দেখো। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। ওকে, দেখো এখানে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা বলতো? n equals to 3, সো পর্যায় 3। ওকে, ওকে, আচ্ছা তাহলে গ্রুপ কত হবে? দেখো তো সর্বোচ্চ শক্তি স্তর 3, এর সঙ্গে কি s বাদে অন্য কোনো অরবিটাল আছে? নাই। সো আলটিমেটলি গ্রুপ সংখ্যা হবে s অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমান, তো গ্রুপ হবে 2। ওকে, দেখো ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। আশা করি এটা বুঝতে পারছো। চলো পটাশিয়াম দেখো। 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 10, 18, 3s2, 3p6, 4s, 4s আছে তো, হ্যাঁ, 4s1। ওকে, সো এখানে দেখো সর্বোচ্চ শক্তি স্তর বা বাইরের প্রধান শক্তি স্তর n equals to কত বলতো? 4। সো পর্যায় কত? 4, 4। ওকে, তো গ্রুপ কত হবে? দেখো সর্বোচ্চ স্তরে 4s আছে, সো s বাদে কি অন্য কিছু আছে? নাই। সো আলটিমেটলি গ্রুপ সংখ্যা হবে s এর ইলেকট্রন সংখ্যার সমান, তো গ্রুপ কত হবে? গ্রুপ ইকুয়ালস টু 1। দেখো s অরবিটাল ইলেকট্রন একটা, সো গ্রুপ সংখ্যা 1। ওকে, আশা করি তুমি তো কিভাবে তোমার শুধুমাত্র s অরবিটাল থাকলে গ্রুপ সংখ্যা বের করতে হয় এটা কিন্তু পারছো। ওকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চলো পরবর্তী টপিক। এখন দেখো, হুম, এখন নতুন টপিক আসে এরকম। নিয়ম 2, ঠিক আছে? তো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি বাইরে বাইরের স্তরে, বুঝছো, মানে সর্বোচ্চ স্তরে এর সঙ্গে পি থাকে, বুঝছো, এস এবং পি থাকে, থাকলে তো তখন গ্রুপ সংখ্যা কত হবে জানো? তখন গ্রুপ সংখ্যা হবে এস 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 অরবিটাল ইলেকট্রন প্লাস পি অরবিটাল ইলেকট্রন প্লাস এক্সট্রা করে 10 দিতে হবে, বুঝছো? ওকে, এতদম। ওকে, এগেইন বলি, যখন ইলেকট্রন বিন্যাস করার পর দেখবা যে sp দুটোই আছে, তখন করবা s অরবিটাল ইলেকট্রন p অরবিটাল ইলেকট্রন যোগ করবা, সঙ্গে সঙ্গে যোগ 10 যোগ করে যা পাবো তাই গ্রুপ সংখ্যা। ওকে, তাহলে ফার্স্ট ক্লাস হিসেব করি। ফার্স্ট ক্লাস 15, দেখো 1s2,
2s2 2p কত বড় 6 10 3s2 3p 3 ওকে দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথ কোনটা 3 তো n equals to 3 সো আলটিমেটলি পর্যায় কত বড় দেখি পর্যায় হবে 3 গ্রুপ কত হবে So দেখো এখানে শুধুমাত্র s নাই ওকে সঙ্গে সঙ্গে কি আছে বলতো p ও আছে ওকে দেখো এখানে কোনো মৌলিক ইলেকট্রন বিন্যাসে যদি বাইরের প্রধান শক্তি স্তরে s এবং p দুটো থাকে হ্যাঁ তখন কি করতে হয় বলো দেখি s এবং p এর সঙ্গে 10 যোগ করতে হয় সো গ্রুপ সংখ্যা হবে s এর ইলেকট্রন দুইটা প্লাস p এর অরবিটাল তিনটা প্লাস এক্সট্রা করে 10 যোগ করতে হবে সো 3 2 5 আর 10 কত 15 ফসফরাসের অবস্থান পর্যায় 3 গ্রুপ কত 15 ওকে আশা করি বুঝতে পারছো নাইট্রোজেন দেখো নাইট্রোজেন 7 হুম 1s2 2s2 2p কত বড় দেখি 3 ঠিক আছে আচ্ছা সো এখানে দেখো সর্বোচ্চ n কত 2 তো পর্যায় 2 2 ওকে তো গ্রুপটা কত হইতেছে গ্রুপ দেখো এখানে কিন্তু শুধুমাত্র s নাই বাইরের স্তরে s এর সঙ্গে p আছে ওকে তো গ্রুপ সংখ্যা কত হবে s এর ইলেকট্রন দুইটা p এর ইলেকট্রন তিনটা প্লাস কি বলতো এক্সট্রা করে 10 যোগ করতে হয় ওকে সো যখন দেখবা যে s এবং p দুটো আছে হ্যাঁ তখন মাথায় রাখবা sp এর ইলেকট্রনের সঙ্গে এক্সট্রা করে 10 যোগ করতে হবে ঠিক আছে 15 ওকে মাথায় রাখবা ওকে চলো অক্সিজেন দেখবো অক্সিজেন 8 1s2 2s2 2p 4 ঠিক আছে সো এর পর্যায়ে কত হবে দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথ n equals to 2 সো পর্যায় 2 তো গ্রুপ কত হবে বলো দেখি গ্রুপ দেখো sp দুটাই আছে সো আলটিমেটলি 2 প্লাস 4 প্লাস 10 সো 16 ওকে তো অক্সিজেন 2 নম্বর পর্যায়ে 16 নম্বর গ্রুপে অবস্থিত আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে বুঝছো সালফার দেখি সালফার 16 কত হয় বলতো 1s2 2s2 2p6 3s2 3p কত বড় দেখি 6 ওকে তো এর গ্রুপ সংখ্যা কত n equals to 3 সো পর্যায় 3 ওকে পর্যায় কত বড় দেখি 3 ওকে তাহলে গ্রুপ সংখ্যা কত হবে গ্রুপ হবে দেখো sp দুটোই আছে সো আলটিমেটলি 2 6 2 প্লাস 6 প্লাস 10 কত হইতেছে বলো 6 2 8 18টা ভুল হয়েছে মানে 10 6 8 6 এখানে 4 হবে 4 ওকে 4 6 16 ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছি চলো দেখি ক্লোরিনের জন্য হিসেব করি ক্লোরিন ক্লোরিন কত 17 হ্যাঁ আমরা কিন্তু জানি ক্লোরিন হইতেছে হ্যালোজেন মৌল ঠিক আছে এদেরকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি ঠিক আছে এবং এটা 17 নম্বর গ্রুপে অবস্থিত তো চলো দেখি আসলে 17 কিনা 1s2 2s2 2p6 3s2 3p 5 ওকে সো এখানে দেখো সর্বোচ্চ শক্তি স্তর n equals to 3 সো পর্যায়ে কত হবে বলতো 3 ওকে আচ্ছা এখন গ্রুপ হিসাব করবো গ্রুপ দেখো সর্ববহিষ্ঠ স্তরে s এর সঙ্গে p আছে সো আলটিমেটলি গ্রুপ সংখ্যা কত হবে 2 প্লাস 5 প্লাস 10 সো আলটিমেটলি দেখো 17 সো দেখো মিলে গেছে ওকে সেগুলো বুঝতে পারছো একটু আচ্ছা সো এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরবর্তী নিয়মে যাই ঠিক আছে এখন নিয়ম 3 নম্বর নিয়মটা এরকম ইলেকট্রন বিন্যাস করার পর ঠিক আছে তো যদি সর্ববহিষ্ঠ সর্ববহিষ্ঠ স্তরে ঠিক আছে s এবং d অরবিটাল থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে কি জানো গ্রুপ হবে s এর ইলেকট্রন প্লাস d এর ইলেকট্রন ওকে এটা এততম আশা করি বুঝতে পারছো এটা চলো এক্সাম্পল দেখি ওকে আয়রনের জন্য দেখুন সরি এপি হ্যাঁ ওকে ঠিক আছে এখানে 26 না 1s2 2s2 2p6 3s2 3p কত বড় দেখি 6 4s 3d ঠিক আছে ওকে 4s 3d কত 4s এটা 2 3d কত হবে বড় দেখি 3d 6 ঠিক আছে ওকে
ওকে দেখো, তো ইলেকট্রন বিন্যাস করার পর দেখো সর্ববহিস্থ স্তরে, হ্যাঁ, সর্ববহিস্থ স্তরে কি কি আছে বলো? সর্ববহিস্থ স্তরে কিন্তু দেখো 4s আছে এবং 3d আছে, বুঝছো? তো এটা একটা ব্যতিক্রম। তুমি যদি বলতে পারো যে ভাই সর্বশেষ স্তর তো 4s, ওকে, কিন্তু দেখো আমরা কিন্তু এখানে হিসাব করি, কিন্তু হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্ববহিস্থ স্তরে হুম এস এবং ডি থাকে, ওকে, তো দেখো এখানে এস এবং ডি আছে, সো এর গ্রুপ সংখ্যা কত হবে বলো দেখি? গ্রুপ হবে, তো এস এর ইলেকট্রন কয়টা আছে? 2টা, প্লাস ডি এর ইলেকট্রন কয়টা আছে? 6টা, সো আলটিমেটলি 8। তো গ্রুপ হবে 8, ওকে। তো পর্যায় কত হবে বলো দেখি? পর্যায় হবে সর্বোচ্চ শক্তি স্তর সংখ্যা, তো এন ইকুয়ালস টু কত? 4 সর্বোচ্চ, দেন পর্যায় হবে 4, তার মানে আয়রনের অবস্থান 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপে, ওকে। আশা করি বুঝতে পারছো এটা। চলো আর একটা দেখি, হ্যাঁ, ওকে। তো জিঙ্ক দেখবো, জিঙ্ক 30, দেখো 1s2, 2s2, 2p6, ওকে, 3s2, 3p6, 4s2, 3d কত বলতো? 10, ঠিক আছে। এটা কত হবে তাহলে? সো এখানে দেখো ম্যাক্সিমাম n ইকুয়ালস টু 4, ঠিক আছে, n ইকুয়ালস টু 4, ওকে। সো পর্যায় কত? 4, 4, ওকে। দেখো লাস্টে কিন্তু এস ও আছে, ডি ও আছে, ওকে। এই নিয়মটা শুধুমাত্র এস এবং ডি একসাথে থাকলে, ওকে। ওকে দেখো এখানে n এর মানে একবার 4 আছে, 3 আছে, এটা কিন্তু ব্যাপার না, এটা কিন্তু ব্যাপার না, ওকে। জাস্ট এস এবং ডি থাকলে তখন কি করবো বলতো? গ্রুপ সংখ্যা কি হবে? গ্রুপ হবে তোমার এস এর ইলেকট্রন 2টা, প্লাস এর এস ডি এর অরবিটাল 10টা, সো 12টা। ওকে, এগেইন বলে দেখো এন এর মান কিন্তু ভেরিয়েশন আছে, বুঝছো? এখানে এন কম বেশি আছে, সো এটা কিন্তু ভ্যারি করবে না, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, সো এগুলো ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। তো কোন মৌলের অবস্থান নির্ণয় অনেক ইম্পর্টেন্ট ছিল, সো ইম্পর্টেন্ট। চলো এখন কোবাল্টের দিই। কোবাল্ট, কোবাল্ট কত বড় দেখি? 27, চল দেখি এটা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ওকে, 4s, 3d, ঠিক আছে। 27 যেহেতু ছিল এখান থেকে 18টা গেছে, 18টা, 19টা, 20টা, সো এটা কত হয়? এখানে 2, এখানে 7, ওকে। সো এখানে দেখো ম্যাক্সিমাম n ইকুয়ালস টু কত বলতো? n ইকুয়ালস টু 4, সো এখানে পর্যায় কত হবে বলো দেখি? পর্যায় হবে তোমার 4। আর তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? দেখো গ্রুপ সংখ্যা হিসেব করো, তো লাস্টে কিন্তু 4s এর সঙ্গে 3d আছে, সো s d আছে, সো গ্রুপ সংখ্যা কি হবে বলতো? s এর ইলেকট্রন 2টা, প্লাস এটা তোমার d এর ইলেকট্রন 7টা, সো আলটিমেটলি 9টা, সো 9তম গ্রুপে, ওকে। এটা একটু মাথায় রাখবা, ওকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয়, হ্যাঁ। তো গ্রুপ এবং পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু তোমার জানা হয়ে গেল, ঠিক আছে। চলো এখন পরবর্তী কোশ্চেনটা এরকম। তো এখানে দেখাও দেখাও যে হ্যাঁ, বা প্রমাণ করো এরকম। তো কোশ্চেনটা হইতেছে এরকম, ইলেকট্রন বিন্যাসই কি পর্যায় সারণীর মূলনীতি? এই কোশ্চেন আসে, বুঝছো? ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূলনীতি, পর্যায় সারণীর মূলনীতি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। সো এটা কেমন করে হয় চলো, এটা দুইটা পয়েন্ট আমরা আলোচনা করবো। প্রথম পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট। তো ইলেকট্রন বিন্যাস করার ফলেই কিন্তু তুমি একটু আগেই কিন্তু কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারলা, ওকে। তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে কি করতে পারো দেখি? কোন মৌল পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে অবস্থিত, এগুলো কিন্তু তুমি আলাদা করতে পারতেছো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। হুম, কোন মৌলের অবস্থান নির্ণয় করা যায়, ঠিক আছে। এই জন্য একটা কারণ নির্ণয় করা যায়, ঠিক আছে, করা যায়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর দেখো। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি, বুঝছো? ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারি কে ধাতু কি অধাতু, যে বিন্যাস হতে বলা যায়। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস হতে ধাতু এবং অধাতু আলাদা করা যায়, ঠিক আছে। ধাতু এবং এগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে। এবং অধাতু আলাদা করা যায়, আলাদা করা যায়। এবং কিভাবে আলাদা করা যায় সেগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে। তো প্রথমত দেখো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি করতে পারি? পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় করতে করা যায়। আর ইলেকট্রন বিন্যাস থেকে কি করা যায় বলো দেখি? ধাতু এবং অধাতু আলাদা করা যায়। এখন কিভাবে তুমি আলাদা করবা? দেখো সোডিয়াম 11, হ্যাঁ, দেখো 1s2, 2s2, 2p কত হবে? 2p6 হবে, 3s1, ওকে।
সো এখানে তুমি দেখতে পাচ্ছ সোডিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা বলতো? বাইরের শেল কোনটা? 3s না? তো এটা কিন্তু পর্যায়ে কত বড় দেখি ৩ নম্বর পর্যায়ে। এখন লাস্টের শেলে s আছে শুধুমাত্র। তো গ্রুপ কত হবে? 1। তো এখানে পর্যায় 3 গ্রুপ 1। সো এখন বাইরের শেলে একটা ইলেকট্রন আছে তার মানে বোঝা যাইতেছে কি বলতো? সোডিয়াম কি করবে বলো দেখি? সোডিয়াম একটি ইলেকট্রন, হ্যাঁ, বাইরের শেলে যে একটা ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা ত্যাগ করবে। ত্যাগ করবে, ত্যাগ করবে। তো এখন একটা কথা মাথায় রাখো, আমরা একটু হয়তো পরে পড়বো, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি, ঠিক আছে? তাই সোডিয়াম কি বলতো? ধাতু। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি, ঠিক আছে? যেহেতু সোডিয়াম বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম কি করবে বলো দেখি? একটা ইলেকট্রন ত্যাগ করা। আগে ছিল 11টা ইলেকট্রন, ওখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। ত্যাগ করা মানে চলে যাওয়া। চলে যাওয়া মানে কি? একটা ইলেকট্রন কমবে না। তো আগে ছিল 11টা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, বুঝছো? দেন কি হবে? সোডিয়াম প্লাস। ওকে, ইলেকট্রন যখন চলে যায় তখন, হ্যাঁ, বা ত্যাগ হয়, জয়টা ইলেকট্রন চলে যায়, টয়টা প্লাস চার্জ এরকম মাথার উপর বসে, বুঝছো? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের বাইরের সাথে কয়টা আছে বলতো? দুইটা। 1:12। 1:2, 2:2, 2p6, 3s2। দেখো তার বাইরের সাথে আছে দুইটা ইলেকট্রন, সে কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এই ম্যাগনেসিয়াম মাইনাস 2 ইলেকট্রন। সো কি হবে বলতো? ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা। সো দুইটা প্লাস। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, সো দেখো ম্যাগনেসিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ম্যাগনেসিয়ামটা কি হবে? ধাতু হবে, বুঝছো? আশা করি এটা বুঝতে পারছি। ওকে, দেখো তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারতেছো কে ধাতু কে অধাতু। ওকে, আচ্ছা, এখন ক্লোরিন দেখো, যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে সে ধাতু। ক্লোরিন 17টা ইলেকট্রন আছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত বলতো? 5। ওকে, দেখো বাইরের শিলা অষ্টক পূরণ করতে 8টা ইলেকট্রন লাগে। আছে কয়টা বলতো? বাইরের শিলা ইলেকট্রন কয়টা? 5 আর 2 7টা। তো 8টা পূরণ করতে একটা ইলেকট্রন লাগবে। তো অষ্টক পূরণ করতে, অষ্টক পূর্ণ করতে, একটি ইলেকট্রন লাগে। তো ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? তো আগে ছিল 17টা, যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে প্লাস, প্লাস একটা ইলেকট্রন, ঠিক আছে? যখন মাথায় রাখবো, যখন ইলেকট্রন সে গ্রহণ করবে তখন কি হয় বলতো? জয়টা ইলেকট্রন গ্রহণ করবে, ততগুলো মাইনাস চার্জ এরকম উপরে বসে যায়, বুঝছো? তো একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো একটা মাইনাস চার্জ। ওকে, এটা বুঝতে পারছো? তো দেখো ইলেকট্রন বিন্যাসে কি পর্যায় সারণীর মূলনীতি কিনা। তো এখান থেকে দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি কি করতে পারতেছো? কোন মৌলের অবস্থান নির্ণয় করতে পারতেছো, আর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কে ধাতু কে অধাতু এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছো। সো তুমি এখান থেকে বলতে পারো ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূলনীতি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তোমাকে কিন্তু অনেক স্লোলি, হ্যাঁ, সুন্দর করে টপিক গুলো বোঝায় বোঝায় দিচ্ছি, ঠিক আছে? ওকে, তুমি সুন্দর করে নোট করবা। ওকে, মন চাইলে ইডু5 গ্রুপে সাবমিট করবা। ইডু5 গ্রুপ। ওকে। ওকে, এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী স্লাইড যাই। ওকে, পর্যায় সারণী ব্যতিক্রম। ওকে, পর্যায় সারণী ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি তাহলে? দেখো, ব্যতিক্রমটা হচ্ছে তোমার, হুম, তো হাইড্রোজেনের অবস্থান প্রথমে আসে, কি বলতো? হাইড্রোজেনের অবস্থান। ওকে, সো দেখো হাইড্রোজেন, দেখো, দেখো যখন তুমি ক্লোরিন ইউজ করতেছিলে, ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কি ছিল বলো দেখি? 1:17, হ্যাঁ, 17, 1:2, 2:2, 2p6, 3s2, 3p5। ওকে, তো বাইরের শেলে ইলেকট্রন আছে 5 আর 2 7টা। ওকে, তো বাইরের শেলে যখন ইলেকট্রন 8টা থাকতো তখন কিন্তু আমরা কি বলতাম? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তো তো সে কি করছে? একটা ইলেকট্রন ঘাটতি ছিল। তো ক্লোরিন কি করছে? ক্লোরিন কি করছে? বাইরের শেলে সে পূর্ণ করার জন্য, পূর্ণ করতে একটি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে, ঠিক আছে? তাই ক্লোরিন কি হওয়া উচিত? তাই ক্লোরিন অধাতু। কারণ কি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অধাতু। ওকে, ওকে, কিন্তু দেখো হাইড্রোজেন হিসেবে করো, হাইড্রোজেন 1, 1s1। ওকে,
তো প্রথম শেল যেহেতু প্রথম শেলে কয়টা ইলেকট্রন থাকলে সে নিষ্ক্রিয় গ্যাস অবস্থায় লাভ করবে? ওকে ২ টা ইলেকট্রন। হ্যাঁ, হিলিয়াম ইলেকট্রন বিন্যাস লাভ করতে হইতো। সো দেখো হাইড্রোজেনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে বলতো? ১ টি ইলেকট্রন। ১ টি ইলেকট্রন আছে। সো দেখো নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ? নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে আরো কয়টা ইলেকট্রন গ্রহণ করা উচিত ছিল? ইলেকট্রন বিন্যাস লাভ করতে আরো ১ টি ইলেকট্রন গ্রহণ করা দরকার ছিল। গ্রহণ করা দরকার। আচ্ছা। তো হাইড্রোজেন যখন ইলেকট্রন গ্রহণ করতো, বুঝছো? তো হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন কি ধাতু থাকতো না অধাতু থাকতো? তো মাথায় রাখবা এখানে ধাতু। এরা কি করে বলতো? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতু এরা কি করে বলো দেখি? ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? এটা একটু পার্থক্য আছে। সো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে আরো ইলেকট্রন গ্রহণ করা দরকার। ঠিক আছে? তো ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন কি হতো বলতো? হাইড্রোজেন অধাতু হতো। অধাতু হতো। ঠিক আছে? তো কিন্তু দেখো গ্রুপ ১ এর মৌলসমূহ ধাতু না অধাতু বলো দেখি? কিন্তু দেখো কিন্তু হাইড্রোজেন কি? দেখো হাইড্রোজেন শর্ত মতে কি হওয়ার কথা ছিল? অধাতু হওয়ার কথা ছিল। কিন্তু দেখো হাইড্রোজেনকে কিন্তু আমরা অধাতু সঙ্গে রাখি নাই। রাখছি কাতে বলতো? গ্রুপ ১ এ। হাইড্রোজেনকে গ্রুপ 1 এ এবং গ্রুপ 1 এর মৌলসমূহ কি ধাতু না অধাতু? ধাতব মৌলের সঙ্গে রাখা হয়েছে, বুঝছো? ধাতুর সঙ্গে রাখা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে। রাখা হয়, হ্যাঁ? তো কেন রাখা হয়? দেখো গ্রুপ ১ এ মৌলসমূহ কারা? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা কিন্তু প্রত্যেকেই ধাতু, বুঝছো? এরা প্রত্যেকেই ধাতু এবং এরা কি করে বলতো? এরা ধাতু। প্রত্যেকে কি করে বলতো? প্রত্যেকেই একটি করে ইলেকট্রন ত্যাগ করে। একটি করে ইলেকট্রন ত্যাগ করে। ওকে? সো কিন্তু দেখো হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ত্যাগ করে না। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে না। তো তবুও কিন্তু এদের সাথে রাখা হয়েছে। ওকে? আমরা কিন্তু জানি একই গ্রুপের মৌলসমূহের বৈশিষ্ট্য একই। ঠিক আছে? এগেইন বলি একটা গ্রুপে সমস্ত মৌলের বৈশিষ্ট্য কাছাকাছি একই, হ্যাঁ? দেখো হাইড্রোজেনের ধর্ম আর এর ধর্ম কিন্তু মেলে না। তারপরে দেখো হাইড্রোজেনকে ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে, বুঝছো? কারণটা হচ্ছে গিয়ে, হ্যাঁ? হাইড্রোজেনের অনেক ধর্ম, হ্যাঁ? বেশিরভাগ ধর্মগুলো অধাতু থেকে হাইড্রোজেন দেখো কিছু, কিছু ধর্ম অধাতুত্ব আছেই। কিন্তু দেখো হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধর্মের সঙ্গে মিলে যায়, বুঝছো? এই যে গ্রুপ ১ এর মৌলকে ক্ষার ধাতু বলা হয় না? এরা ক্ষার ধাতু বলা হয় না এগুলো? ক্ষার ধাতু, ক্ষারও ধর্মের সঙ্গে মিলে যায়, বুঝছো? সঙ্গে মিলে যায়। আর সেজন্য কি করা হয় বলতো? সেজন্য হাইড্রোজেনকে ১ নম্বর গ্রুপে রাখা হয়। ঠিক আছে? ১ নং গ্রুপে রাখা হয়। আশা করি এটা বুঝতে পারছেন। সো এগেইন বলি দেখো হাইড্রোজেনের বাইরের শেলে আছে ১ টা ইলেকট্রন। সে যদি নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে তাকে কি করতে হয় বলো দেখি? একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। তো একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি? সে কিন্তু অধাতু, ওকে? তো অধাতুকে কিন্তু আমরা ধাতুর সঙ্গে রাখতে পারি না। তারপরে কিন্তু গ্রুপ ১ কে ধাতব মৌলের সঙ্গে রাখা হইছে। কারণ তার মেক্সিমাম ধর্মগুলো কি হয় বলো দেখি? ধাতব ধর্মের সঙ্গে বা ক্ষার ধর্মের সঙ্গে মিলে যায়। ওকে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। চলো ২ নাম্বার কোয়েশ্চেনে যাই। আচ্ছা, তো ২ নাম্বার কোয়েশ্চেন হইতেছে হিলিয়াম। হিলিয়ামের অবস্থান গ্রুপ ২ এ না হয়ে গ্রুপ ২ এ না হয়ে ১৮ নম্বর গ্রুপে কেন হলো? কেন? দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো ২। কত হয় বলতো? 1s2, ওকে? তো এখানে দেখো পর্যায় n ইকুয়ালস টু কত বলতো? 1 সর্বোচ্চ 1, তো পর্যায় কত হবে? 1, ওকে? তো গ্রুপ সংখ্যা কত? দেখো সর্ববহিষ্ঠ শেলে যদি s অরবিটাল থাকে, s অরবিটালে ইলেকট্রন সংখ্যাই কিন্তু গ্রুপ সংখ্যা নির্দেশ করে। তো গ্রুপ হবে কত? শুধুমাত্র s অরবিটাল আছে?
তো এর গ্রুপ সংখ্যা হবে এই অরবিটালের ইলেকট্রন সংখ্যা ২। কিন্তু দেখো হিলিয়াম কি ২ নম্বর গ্রুপে অবস্থান করে? আদৌ না। হিলিয়াম ২ নম্বর গ্রুপে অবস্থান করে না। কিন্তু ২ নং গ্রুপে অবস্থান করে না। এখন কেন করে না বলো দেখি? তো কেন করে না? কারণ হচ্ছে তোমার দেখো, হিলিয়ামের জন্য বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা? ২ টা। হুম? তো ১ম শেলে কিন্তু সর্বোচ্চ ২ টা ইলেকট্রন ধারণ করতে পারে। দেখো, ১ম শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে ২ টা এবং বাইরের শেল কি বলতো? হিলিয়ামের বাইরের শেল ইলেকট্রন দ্বারা পূর্ণ। হুম? হিলিয়ামের বাইরের শেল কি হয় বলতো? শেল, হ্যাঁ? বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে না? হ্যাঁ, ১ম শেল দেখো ১ম শেল কিন্তু সর্বোচ্চ ২ টা ইলেকট্রন ধারণ করতে পারে। দেখো, এখানে আছে ২ টা ইলেকট্রনই। দেখো হিলিয়ামের বাইরের শেল ইলেকট্রন দ্বারা পূর্ণ। তো মাথায় রাখবা, যখন বাইরের শেল যতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে ততগুলো ইলেকট্রনই যদি থাকে তো মাথায় রাখবা তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন বা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে। অতএব হিলিয়াম কি করে বলতো? নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? লাভ করে। তো এখন হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসে লাভ করে তার মানে কি হিলিয়াম নিষ্ক্রিয় না? হিলিয়াম নিষ্ক্রিয়, ঠিক আছে? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তো যেহেতু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস তাই একে হুম কি করছে বা হিলিয়ামকে 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে রাখা হয়েছে, বুঝছো? নিষ্ক্রিয় গ্যাস সঙ্গে রাখা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো দেখো, আমরা কিন্তু জানি 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি বলো দেখি? নিষ্ক্রিয় মৌল বলি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো একটা কথা মাথায় রাখবা, তো পর্যায়ে, হ্যাঁ, একই পর্যায়ে একটু এটা একটু মাথায় রাখবে। একই পর্যায়ে মৌলগুলোর ধর্ম আলাদা। এটা ইম্পোর্টেন্ট টপিক। ধর্ম আলাদা। পর্যায় কোনগুলো বলো দেখি? পর্যায় হচ্ছে আনুভূমিক লাইন এইরকম ৭ টা পর্যায় আছে। আর কিন্তু দেখো একই গ্রুপে, হ্যাঁ? অর্থাৎ ভার্টিক্যাল লাইনটা এটা এরকম ১৮ টা গ্রুপ। আর একই গ্রুপে মৌলগুলো যে সমস্ত মৌল থাকবে বুঝছো? সবার ধর্ম একই। সবার ধর্ম কি হবে বলতো? একই। ওকে? তো একজন নিষ্ক্রিয় হলে অপরজনও নিষ্ক্রিয় হবে, বুঝছো? একজন ধাতব হলে অপরজনও ধাতব। একজন অধাতব হলে অপরজনও অধাতব। ওকে? সো এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ। আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে পড়াইছি, হ্যাঁ? গুছিয়ে নোট করবা। তো গুছিয়ে নোট করে আমাদের গ্রুপ ইডু ভাইবস এ সাবমিট করবা। ইডু ভাইবস। ওকে? আর যেকোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্স করবা। ঠিক আছে? ওকে। আর তুমি কিন্তু চাইলে তোমার ফ্রেন্ডদের মেনশন দিতেও পারো। ওকে? তো এগেইন বলি প্রসার ইজ প্রসার। প্রসারই প্রসার। প্রসারে কি বলতো? খ্যাতি। ওকে, আল্লাহ হাফেজ।